আমি সবসময় বলি যে মৌলবাদ যখন রাজনীতিতে প্রবেশ করে, ধর্মীয় মৌলবাদ এবং রাজনীতির যখন মেলবন্ধন হয়, তখন গণতন্ত্র নিহত হয়। বাংলাদেশের বুকে এই সময় গণতন্ত্রকে হত্যা করার একটা পরিকল্পনা চলছে। সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সংখ্যালঘুদের অধিকারকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই গণতন্ত্র টিকে থাকে। শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে। তার মধ্যে ভারতবর্ষ একটা বৃহৎ দেশ, ভারতবর্ষেও সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়, আক্রমণ হচ্ছে। আমরা চিন্ময়বাবুর গ্রেপ্তার নিয়ে অনেকে খুব উৎকণ্ঠিত, কিন্তু আমাদের দেশে ওমর খালিদ 5 বছর বিনা বিচারে জেলে আটকে আছে, তা নিয়ে আমরা খুব ভাবিত নই। এটাই বিপদ। সংখ্যালঘু অধিকার যদি আমি আমার দেশে রক্ষা করতে না পারি, তাহলে আমি কোন নৈতিক জোরে অন্য দেশের সংখ্যালঘুর বলবো? কিন্তু ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে বিশেষ করে কিছু মানুষ, তারা যেভাবে ধর্মীয় জিগির তুলছেন, এটা বাংলাদেশ ভারতবর্ষ কারো পক্ষেই মঙ্গলের নয়। দুজনেই দোষী, উভয়তই তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। এখন এই ব্যর্থতার দায় কে নেবেন এ নিয়ে লড়াই চলছে। অনুপ্রবেশ হলে যেমন অনুপ্রবেশকারী ধরা পড়েছে, সে তো স্বাভাবিক প্রক্রিয়াতেই ধরা পড়েছে। অনুপ্রবেশকারীকে ধরার জন্য খুব কঠিন কাজ করতে হয় না, যে কাজটা করতে হয় একটু বুদ্ধিমত্তার সঙ্গে সীমান্ত দেখভাল করা এবং বিভিন্ন স্থানে যেখানে মানুষ বসবাস করে সেখানকার প্রতিবেশী মানুষের থেকে খোঁজখবর নেওয়া। আজকে দুর্ভাগ্যজনকভাবে যেহেতু ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এই দুটোই একই রাজনৈতিক মতাদর্শে চালিত হচ্ছেন, যার মূল লক্ষ্যই হচ্ছে ধর্মীয় জিগির, সেই জন্যই আমরা একজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে বলে অনেক লাফালাফি করছি। আজকে আমেরিকার বুকে ভারতবর্ষ থেকে মানুষ যাচ্ছেন অনুপ্রবেশকারী হিসেবে। গুজরাট থেকে সবচেয়ে বেশি মানুষ যাচ্ছেন আমেরিকায়। আমেরিকানরা তো এই নিয়ে এত নাচানাচি করছে না। তারা যাদের অনুপ্রবেশকারী মনে করছেন তাদের চিহ্নিত করে বার করে দিচ্ছেন। অতএব প্রশাসন যদি প্রশাসকের মতো কাজ না করে, নির্দিষ্ট একটা ক্ষুদ্র রাজনৈতিক দলের মতো কাজ করে, তখন মুশকিল হয়ে যায়। খোঁজ পাচ্ছে আপনার আমার কাছ থেকে, প্রশ্রয় পাচ্ছে রাজনৈতিক দালালদের কাছ থেকে। এটা নতুন নাকি যে ভূ পাসপোর্ট তৈরি করার ব্যাপারটা নতুন? সুতরাং এগুলো নিয়ে খুব গপ্প তৈরি করে লাভ নেই। আমরা তো ইতিপূর্বেও দেখেছি বিভিন্ন দেশে ভুয়ো পাসপোর্ট করে এক লোক আরেক দেশে যাচ্ছেন। শুধু ভুয়ো পাসপোর্ট ধরাটা খুব কঠিন কাজ না, এবং সেটা হলে পরে তো স্বভাবতই রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসন উভয়ই তাদের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন। প্রথম কথা, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো সভ্য গণতান্ত্রিক দেশে মৃত্যুদণ্ড কোনো সাজা হতে পারে না। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। সুস্থ চিন্তার মানুষ এ নিয়ে ভাববেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে আইনে মৃত্যুদণ্ড সাজা হিসেবে আইনি স্বীকৃতি আছে। সেক্ষেত্রে আদালত মনে করেছেন যে সাক্ষ্য প্রমাণ তার সামনে হাজির করা হয়েছে, যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে একে চরমতম শাস্তি দিতে হবে, তাই দিয়েছেন। এর বাইরে তো বিশেষ কিছু বলার নেই, কিন্তু এটা চূড়ান্ত নয়। এই রায় সেটা হাইকোর্টে যাবে, হাইকোর্ট বিচার বিবেচনা করবেন, তারপর ঠিক হবে যে কতটা তথ্য ভিত্তিক প্রমাণের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হলো। তারপর সুপ্রিম কোর্ট আছে। সুতরাং এখনও অনেক পথ যেতে হবে নির্দিষ্টভাবে খুঁজে বার করার জন্য যে অপরাধী আসলে কে এবং কেন সেই অপরাধ সংগঠিত হলো। যারা আরজি করের ঘটনার সঙ্গে জয়নগরের ঘটনার তুলনা করে, তারা অত্যন্ত অপরিণত মস্তিষ্কের মানুষ। আরজি করের ঘটনা সরকারি হাসপাতালে, সরকারি সুরক্ষার মধ্যে, সরকারি প্ররোচনায় হত্যাকাণ্ড ঘটেছে এবং সরকার তার সাক্ষ্য লোপাট করেছেন। তা নিয়ে গোটা ভারতবর্ষ তথা পৃথিবী উত্তাল হয়েছিল। তারপরে জয়নগরের কাণ্ড ঘটে। স্বভাবতই পুলিশ প্রশাসন তখন অনেকটা জনগণের আন্দোলনের চাপের মধ্যে ছিলেন। জয়নগর ঘটনা ঘটার পর আমিও সেখানে গিয়েছিলাম, আমরা অনেকেই গিয়েছিলাম। সেখানে দেখা যাচ্ছে প্রত্যক্ষভাবে গ্রামের মানুষ তারা ঘটনার পক্ষে বলছেন যে এই ঘটেছে, আমরা জানি। তো সেখানে সাক্ষ্য প্রমাণ ছিল এবং সাক্ষ্য প্রমাণ পাওয়া খুব সহজ। অর্থাৎ এই জয়নগরের সঙ্গে আরজি করের তুলনা করে প্রকৃতপক্ষে তো আরজি করের তদন্তের যে গভীর ষড়যন্ত্র, সেটাকে বানচাল করে দেওয়ার একটা অপচেষ্টা হচ্ছে নাকি?